এই ভিডিওতে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 359 পেজের এমসিকিউ এর কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে। এর পরের ভিডিওতে তোমাদের 2 মার্কসের অর্থাৎ 4 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেওয়া হবে। আর তোমাদের কোনো রকম বড় প্রশ্নতে অসুবিধা থাকলে সেই প্রশ্নটার পেজ নাম্বার আর কোশ্চেন নাম্বার কমেন্টে জানাও, সেগুলোও সলভ করে দেওয়া হবে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট 69 টাকা লাভ হলে বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন হলো, অর্থাৎ বিমলের মূলধনটা জানতে চেয়েছে। তো ফার্স্টে আমরা এখানে বিমলের মূলধনটা ধরে নিব। ধরি বিমলের মূলধন x টাকা। বিমলের মূলধনটা আমরা x টাকা ধরে নিয়েছি। আর প্রশ্নে বিমলের লাভের পরিমাণটা বলে দিয়েছে, বাট অমলের লাভের পরিমাণটা বলেনি। তো অমলের লাভের পরিমাণটা আমরা ফার্স্টে বের করে নেব। অমলের লাভের পরিমাণ মোট লাভ এখানে বলেছে 69 টাকা, তার মধ্যে 46 টাকা বিমলের লাভ। তাহলে অমলের লাভ হচ্ছে 69 মাইনাস 46, অর্থাৎ 19 আর 4, তার মানে হচ্ছে 23 টাকা। তাহলে এখানে আমরা অমলের লাভের পরিমাণটা পেয়ে গেলাম। যেহেতু কোনো বাহ্যিক শর্ত উল্লেখ না থাকলে লাভ্যাংশের পরিমাণ আর মূলধনের অনুপাতের পরিমাণ সমান হয়, তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত সমান সমান অমল ও বিমলের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। জায়গা না থাকার জন্য আমাকে নিচে লিখতে হচ্ছে, বাট তোমরা একটা লাইনেই করতে পারবে। অমল আর বিমলের মূলধনের অনুপাত, যেহেতু অমলের টাকা 500 টাকা খাটে 9 মাস, সুতরাং অমলের ক্ষেত্রে মূলধনের পরিমাণ বের করার সময় আমরা 500 × 9 করব। আর বিমলের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা বের করার সময় আমরা মূলধনের পরিমাণটা x ধরে নিয়েছি, আর ওর টাকাটা খাটে 6 মাস, প্রশ্ন উল্লেখ আছে, তাহলে x × 6। এটা হচ্ছে অমল আর বিমলের মূলধনের অনুপাত। আর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত আমরা খুব সহজেই পেয়ে যাব। অমল 23 টাকা পাচ্ছে লাভ্যাংশ থেকে, আর বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে তার প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত এটা হবে। এখানে আমরা ক্যালকুলেশন যদি করি, অনুপাতটাকে এবার আমরা ভগ্নাংশের আকারে সাজিয়ে নিব। তাহলে রাশিটা এরকম দাঁড়াচ্ছে, বাই 6x = 23/46। এখান থেকে 23 দিয়ে 46কে কাটলে 2 হয়। তাহলে আমরা এখানে সাজিয়ে নিলে, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাচ্ছি 6x = 500 × 9 × 2। তাহলে x = পাচ্ছি 500 × 9 × 2 / 6। 6 দিয়ে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করলে, কাটাকাটি করলে 3 2 = 6, 3 3 = 9, 2 দিয়ে এটাকে কাটলে, তাহলে x এর ভ্যালু আমরা যেটা পাচ্ছি 500 × 3, অর্থাৎ 1500 বা 1500 টাকা। তার মানে এখানে আমরা খুব সহজে পেয়ে গেলাম বিমলের মূলধন আমরা ধরেছিলাম x, তাহলে বিমলের মূলধনের পরিমাণ হচ্ছে 1500 টাকা। অপশন নাম্বার এ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার বেরোলো অপশন নাম্বার। নেক্সট চলে আসবো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাক কি বলেছে। সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে kx² + 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণ। বীজদ্বয়ের সমীকরণে বীজ দুটির বাস্তব ও অসমান হলে, আমরা জানি কোনো সমীকরণে বীজদ্বয় যখন বাস্তব ও অসমান হয় তখন তার নিরূপকটা > 0 হয়। তাহলে এখানে ফার্স্ট আমরা সমীকরণটা টুকে নিই, kx² 4x + 1 = 0। এই সমীকরণে বীজদ্বয় যেহেতু বাস্তব ও অসমান, যেহেতু বীজদ্বয় বাস্তব ও অসমান,
তাহলে আমরা এখানে করতেই পারি এর নিরূপকটা হচ্ছে গ্রেটার দেন 0। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে এখানে আমাদের নিরূপক হচ্ছে 4 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ কে ইন্টু সি হচ্ছে 1 গ্রেটার দেন 0। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আমরা ছোট্ট একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 16 মাইনাস 4k গ্রেটার দেন 0। বোথ সাইড থেকে কি এখানে 0 আছে, তো অসুবিধা নেই। এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিলে আমরা এখানে পাচ্ছি 4 মাইনাস কে গ্রেটার দেন 0। তো 4 দিয়ে 0কে ডিভাইডেড করলে 0ই বেরোয়, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4 গ্রেটার দেন কে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারলে, অঙ্কটা সলভ করলাম কীভাবে বুঝতে পারলে। এখানে 4 হচ্ছে গ্রেটার দেন কে, আর অপশানে যেগুলো আছে সেগুলো আমরা এবার দেখব। এখানে অপশান আছে কে লেস দেন 4, কে লেস দেন 4 আর 4 গ্রেটার দেন কে, একই ব্যাপার। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এই ক্ষেত্রেও অ্যান্সার। এখানে একটা জিনিস উল্লেখ করে দিই, এই যে এই সমস্ত জায়গাগুলো তোমরা বি স্কোয়ার মাইনাস 4ac এইভাবে লিখবে না কখনো, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac যদি তোমরা এখানে লিখতে চাও তাহলে তোমাদের এখানে একটা এক্সট্রা লাইন লিখতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে এই সমীকরণ তুলনা করে পাই, তার জন্য আমাদের অঙ্কটা আরও অতিরিক্ত বাড়বে। সেই জন্য কখনোই এই সমস্ত টার্মগুলো ফর্মুলাতে কখনোই পাই আর স্কোয়ার এইচ বাই জাতীয় টার্ম ইউজ করবে না, যেটা অঙ্কের টার্ম সেটাই ইউজ করবে, কারণ ওগুলো ইউজ করতে হলে তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আর কি এইচ কি। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোয়েশ্চেন। 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত? তাহলে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিচ্ছি। বলেছে প্রশ্নে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে এটা আমাদের হচ্ছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, যার কেন্দ্রটা ধরে নিচ্ছি এটা, আর এটা হচ্ছে আমরা ধরে নিই 10 সেমি জ্যা। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ যেহেতু 13 সেমি, তাহলে এটা হচ্ছে 13 সেমি, আর কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব আমরা ধরে নিচ্ছি এটা। আশা করি ছবিটা আমি বোঝাতে পেরেছি। যদি বৃত্তটার কেন্দ্র ও আর এ বি জ্যাটির দৈর্ঘ্য হয়, তাহলে ওডি ধরে নিচ্ছে লম্ব এ বির উপর। এটা যদি তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন হতো তাহলে এই সমস্ত জিনিসগুলো উল্লেখ করতে হতো। ধরি বৃত্তটি হচ্ছে ও কেন্দ্রীয় এ বি হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের জ্যা, ওডি লম্ব এ বি। যেহেতু আমাদের এটা এমসিকিউ, তো আমরা ওই জিনিসগুলো অ্যাভয়েড করে খালি অঙ্কটা সলভ করছি। এখানে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে এডি হচ্ছে এ বি বাই 2, কারণ যেহেতু কেন্দ্রগামী লম্ব কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এডি ইকুয়ালস টু আমরা এখানে পেয়ে যাচ্ছি 10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5 সেমি। 10 ডিভাইডেড বাই 2 এই কারণে, কারণ এ বির দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে 10 সেমি। তাহলে আমরা এডির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 5 সেমি, আর এও যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ তার দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। আমাদের বের করতে হবে ওডি, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির লম্ব দূরত্ব। খুব সহজে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ ইমাজিন করলে, যেহেতু এটা লম্ব, এটা হচ্ছে আমাদের সমকোণ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা ভূমি, তাহলে সেই ধরুন আমরা উচ্চতা যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। ক্যালকুলেট করলে 13 স্কোয়ার 169, 5 এর স্কোয়ার 25, মাইনাস করলে হয় 144 অর্থাৎ 12 সেমি। তাহলে আমরা প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেলাম 12 সেমি। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র থেকে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দৈর্ঘ্যের জ্যায়ের লম্ব দূরত্ব হচ্ছে 12 সেমি। অপশন নাম্বার এ। পরপর 3টে কোশ্চেন অপশন নাম্বার এ হলো। চার নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখা যায়। 3 sin থিটা ইকুয়ালস টু √3 cos থিটা হলে sin 2 থিটার মান কত? তাহলে যে সম্পর্কটা ওরা বলে দিয়েছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। ওরা বলেছে 3 sin থিটা ইকুয়ালস টু √3 cos থিটা। এই অঙ্কটা দুটোভাবে করতে পারি। আমরা সাইনটাকে চাইলে কজের নিচে নিতে পারি, তাহলে এখানে আমরা পেয়ে যাব cot থিটা, বা কসটাকে সাইনের নিচে নিলে সেক্ষেত্রে বেশি সুবিধা হবে, tan থিটা পাবো। কসটাকে আমরা এই সাইডে আনলে এটা সাইন বাই কস হয়ে যাচ্ছে। একইভাবে 3টা এই পারে আসলে √3 নিচে আসছে।
সাইন বাই কস থিটা ইকুয়ালস টু আমরা জানি ট্যান থিটা, আর √3/3 কাটাকাটি করলে নিচের 3টাকে যদি আমরা দুটো √3 গুণফল হিসেবে ভাবি তাহলে একটা √3 কেটে যাবে আর আমাদের পড়ে থাকবে 1/√3। আর tan 30 ডিগ্রির ভ্যালু হয় 1/√3 আমরা জানি, তাহলে এখানে আমরা অনায়াসে করতে পারি tan 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এখান থেকে আমরা যদি 2 থিটার ভ্যালুটা বের করে নিই তাহলে 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 × 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। আর ওরা প্রশ্নে জানতে চেয়েছে সাইন 2 থিটার ভ্যালু কত, তাহলে আমরা সাইন 2 থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এখানে, যেহেতু 2 থিটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে সাইন 2 থিটা মানে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি ভ্যালু হয় √3/2। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে √3/2। অপশন নাম্বার কত দেখা যাক, আবার অপশন নাম্বার এই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারও হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোয়েশ্চেনে। দেখা যাক কি বলেছে। কোশ্চেনটা বলেছে একটি ধাতব অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট শঙ্কুতে পরিণত করা হলো, যার ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত হবে। যেহেতু গোলকটিকে গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে সুতরাং এখানে আমরা বলতে পারি যে তাদের আয়তন সমান থাকবে, কারণ সমান পরিমাণ পদার্থকে গলিয়ে অন্য একটি পদার্থ তৈরি করা হয়েছে। এবার আমরা এখানে ধরে নিব যে জিনিসগুলো, সেটা হচ্ছে ধরি ঘনবস্তু দুটোর ব্যাসার্ধ আর একক। ঘনবস্তু দুটো বলতে আমি এখানে বোঝাতে চাইলাম গোলকটা এবং লম্ববৃত্তাকার শঙ্কুটা, তাদের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুটির উচ্চতা, শুধু উচ্চতা মানে লম্ব উচ্চতা তোমরা জানোই, উচ্চতা h একক। এখানে যেহেতু ওদের কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে তোমরা দেখলে বুঝতে পারবে যে যার ভূমির ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, তার মানে আমরা এখানে আরটা ধরলাম ঘনবস্তু দুটো অর্থাৎ অর্ধগোলক আর শঙ্কুটার ব্যাসার্ধের যে দুটো সমান সেটা হচ্ছে আর একক। এবার যেহেতু একটিকে গলিয়ে অন্যটা তৈরি করা হয়েছে তার মানে তাদের আয়তনের পরিমাণও সমান হবে, অতএব অর্ধগোলকের আয়তন, ফার্স্টে শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন বা শঙ্কুর আয়তন যে কোনো একটা তোমরা চাইলে ধরতে পারো। অর্ধগোলকের আয়তন সমান সমান শঙ্কুর আয়তন। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা আমরা জানি 2/3πr³, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ। এই ক্ষেত্রে আমাদেরও ব্যাসার্ধ আর, তাহলে আমরা করতেই পারি 2/3πr³ ঘন একক। তো বোথ সাইডে ঘন একক হবে, সেই জন্য আমরা লিখছি না, খালি সংখ্যা মানটা লিখব। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3πr²h, যেহেতু এর ব্যাসার্ধ আর আর উচ্চতা হচ্ছে h। বোথ সাইড থেকে যদি আমরা 1/3πr² ডিভাইডেড করে বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পড়ে থাকছে 2r আর এখানে আমাদের পড়ে থাকছে h। আশা করি বোঝাতে পারছি। ওরা জানতে চেয়েছে যে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত কত, অর্থাৎ h ডিভাইডেড বাই r যদি আমরা করি, rটাকে h এর নিচে আনি তাহলে আমাদের বেরোচ্ছে 2/1। তাহলে h/r অর্থাৎ উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। আশা করি আমি বোঝাতে পারলাম। ওরা জানতে চেয়েছে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত হবে 2:1, ফার্স্ট অপশন, তাহলে অপশন নাম্বার এ। নেক্সট আমরা চলে আসবো লাস্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর 6 নম্বর প্রশ্নটা। কি বলেছে দেখা যাক। একটি পরিসংখ্যা বিয়োজনের শ্রেণীগুলি 1 to 10, 10 to 20, 11 to 20, 21 to 30, 31 to 40, যাই হোক এইভাবে প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য জানতে চেয়েছে। ফার্স্টে আমরা দুটো শ্রেণী যদি নিয়ে নিই, প্রশ্নে যেগুলো উল্লেখ আছে 1 to 10, 11 to 20। এখানে তোমাদের জানার বিষয় যেটা হচ্ছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে এই শ্রেণীটার প্রথম শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা আর পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা এই দুটো এক নেই। সুতরাং এদের সঠিক শ্রেণী দৈর্ঘ্য পেতে হলে আমাদের প্রথমে
কোনো শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা এবং ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা একই আনতে হবে, যার জন্য আমাদের শ্রেণী সীমানা বলে আলাদা একটা রাশি করতে হয়, তোমরা জানো। সেটার জন্য আমাদের নিম্ন শ্রেণী সীমানা থেকে 0.5 মাইনাস করতে হয় আর উচ্চ শ্রেণী সীমানার সঙ্গে 0.5 প্লাস করতে হয়। ঠিক সেরকম করলে আমরা এই শ্রেণীগুলো থেকে পাবো 0.5 টু 10.5, পরবর্তী শ্রেণীটা থেকে পাবো 11টা থেকে 0.5 টু 20.5, নিম্ন শ্রেণী সীমানা থেকে 0.5 মাইনাস হচ্ছে, উচ্চ শ্রেণী সীমানার সঙ্গে 0.5 যোগ হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাপারটা। এইভাবে অন্যান্য শ্রেণীগুলোও চলতে থাকবে 20.5 টু 30.5। এইভাবে সাজিয়ে নিলে আমাদের সঠিক শ্রেণী সীমানাটা পেয়ে গেলাম। এবার এদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। যে কোনো একটা শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা মাইনাস করলেই আমরা খুব সহজেই তার শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। ফার্স্ট শ্রেণীটারই করছি 10.5 মাইনাস 0.5, তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 10। আশা করি বোঝাতে পারলাম। তাহলে ফার্স্ট 6 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার বেরোবে আমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে। সুদ পর্ব 6 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে পি টাকার n বছর পর সুদ আসল হবে ড্যাশ। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে সুদ পর্ব 6 মাস, তাহলে বছরে কটা পর্ব হবে আমরা ফার্স্টে বের করে নিই। বছরে সুদের পর্ব হবে, যেহেতু সুদ পর্ব 6 মাস সুতরাং বছরে সুদের পর্ব হচ্ছে আমাদের এই ক্ষেত্রে দুটো। আর আমরা জানি সুদের পর্ব ভিন্ন হলে সেই ক্ষেত্রে সূত্রটা একটু পরিবর্তন হয়ে যায়। সুদের পর্ব সংখ্যাটা r বাই তার নিচে বসে এবং n এর সঙ্গে গুণফল হয় তার। তাহলে আমরা এখানে খুব সহজেই করতে পারবো যে p টাকার r% হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি, ওরা সুদ আসল জানতে চেয়েছে, যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আমরা লিখতেই পারি সমূল চক্রবৃদ্ধি p ব্র্যাকেটে 1 প্লাস r/2। r/2টা কেন হলো তোমরা জানো, যেহেতু এখানে সুদের পর্ব হচ্ছে 6 মাস বলে দিয়েছে, অর্থাৎ বছরে দুটো পর্ব হচ্ছে, r/2/100 টু দি পাওয়ার 2n। এখানে আমরা যদি ছোট্ট একটু ক্যালকুলেট করে নিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে p ব্র্যাকেটে 1 প্লাস r/200 টু দি পাওয়ার 2n। তাহলে এটা হচ্ছে আমাদের সুদের পর্ব, অর্থাৎ এত টাকা। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার বেরোচ্ছে এইটা। আমরা এখানে শূন্যস্থানে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার এরকমভাবে লিখে দেবো, p ব্র্যাকেটে 1 প্লাস r/200 টু দি পাওয়ার 2n টাকা। টাকাটা ওরা শূন্যস্থানের পাশে দিয়ে দিয়েছে, তো টাকাটা আমাদের আলাদা করে লেখার প্রয়োজন নেই। হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা, kx² - 6x + 12k = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর ভ্যালু কত। ফার্স্টে যে সমীকরণটা বলেছে সেটা আমরা টুকে নিই। সমীকরণটা বলেছে kx² - 6x + 12k = 0। এই সমীকরণটার ওরা বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। কোন সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি, কোন সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, যেখানে b হচ্ছে x এর সহগ আর a হচ্ছে আমাদের x² এর সহগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের b হচ্ছে -6 আর a হচ্ছে k। তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -6/k। আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা জানি c/a, যেখানে c হচ্ছে ধ্রুবক রাশি আর a অ্যাজ ইউজুয়াল x² এর সহগ। তাহলে এখানে আমাদের বীজদ্বয়ের গুণফল হচ্ছে 12k ডিভাইডেড বাই k। k কেটে গেলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 12। তাহলে আমাদের বীজদ্বয়ের সমষ্টি এই সমীকরণের ক্ষেত্রে এটা, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে এটা। যেহেতু এই দুটো সমান বলা হয়েছে তাহলে আমরা লিখতেই পারি 6/k = 12। তাহলে এখান থেকে k এর ভ্যালু বের করতে হলে আমাদের k = হচ্ছে 6/12। তাহলে কাটাকাটি করলে 1/2, তাহলে k এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 1/2। তাহলে শূন্যস্থানে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 এর অ্যান্সার হবে 1/2। নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সঙ্গে সমানুপাতি হয় আমরা জানি।
তাহলে এখানে খুব সহজেই আমরা লিখতে পারবো সমানুপাতি হয়। 3rd নাম্বার কোশ্চেনটার জন্য আমাদের কোনো রকম ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না। নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থানে 4 নাম্বার কোয়েশ্চেনে। কি বলেছে দেখা যাক। 4 নাম্বার কোয়েশ্চেন, cos 10 ডিগ্রি, cos 20 ডিগ্রি, cos 30, 40, 50, 60, 70, 80, 90 ডিগ্রি। এখানে তোমরা দেখলে বুঝতে পারছো cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। আর 0 দিয়ে আমরা যাকে খুশি মাল্টিপ্লাই করি না কেন তার অ্যান্সার বেরোবে 0। তাহলে এখানে cos 90-র ভ্যালু 0 হওয়ার কারণে এই সম্পূর্ণ রাশিটার গুণফল হবে 0। তাহলে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সারও হচ্ছে 0, যেটা আমাদের কোনো রকম ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ছে না। 5 নাম্বার কোয়েশ্চেনে আমরা চলে আসছি শূন্যস্থান পূরণের। কি বলেছে? একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট চোঙের ব্যাসার্ধ সমান চোঙটির উচ্চতা অর্ধগোলকের ব্যাসের সমান হলে তাদের আয়তনের অনুপাত হবে ড্যাশ। তাহলে ফার্স্টে আমরা এই অঙ্কটা এইভাবে করব। বি নাম্বার, ধরি ঘনবস্তু দুটির, এখানে ঘনবস্তু বলতে অর্ধগোলক ও চোঙটির কথা বলা হয়েছে, ঘনবস্তু দুটির ব্যাসার্ধ 8 একক। এবার যেহেতু গোলকের ব্যাস, এখানে যেহেতু গোলকের ব্যাস চোঙটির উচ্চতার সমান, অতএব আমরা এখানে আগেই ধরে নিলাম যে ঘনবস্তু দুটোর অর্থাৎ অর্ধগোলক, মিস্টেক, এখানে আমরা যেহেতু ধরে নিলাম ঘনবস্তু দুটোর ব্যাসার্ধ 8 একক, তাহলে যদি অর্ধগোলকের ব্যাস চোঙটির উচ্চতার সমান হয় তাহলে চোঙটির উচ্চতা হবে 2r একক নিশ্চয়ই। তাহলে এখানে আমরা প্রশ্নটায় যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে ঘনবস্তু দুটোর ব্যাসার্ধ আর চোঙটির উচ্চতা। তাহলে এবার আমার আয়তন অনুপাত বের করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। অতএব অর্ধগোলকের আয়তন is to চোঙের আয়তন। তোমরা এখানে সমান সমান দিয়ে পাশেই লিখবে, আমার জায়গা না থাকে আমি নিচে লিখছি। অর্ধগোলকের আয়তন হচ্ছে, আমরা অর্ধগোলকের আয়তনের ফর্মুলা জানি 2/3 পাই r কিউব, আর চোঙের আয়তন হয় পাই r স্কোয়ার h, যেখানে r হচ্ছে তার ব্যাসার্ধ আর h হচ্ছে তার উচ্চতা। এই ক্ষেত্রে তার উচ্চতা হচ্ছে 2r, তাহলে আমরা এখানে লিখবো h এর জায়গায় 2r, পাই r স্কোয়ার 2r। তাহলে বোথ সাইড থেকে আমরা যদি আর একটু ক্যালকুলেশন করে সাজিয়ে নিই, তারপর আমরা বোথ সাইড থেকে কমন নেব। 2/3 পাই r কিউব, আর এখানে হচ্ছে আমাদের 2 পাই r কিউব। বোথ সাইড থেকে আমরা 2 পাই r কিউব যদি ডিভাইডেড করে দিই অনুপাত যেহেতু, তাহলে এখানে আমরা পাবো 1/3:1, যেটাকে সাজাতে হলে অর্থাৎ নিচে ভগ্নাংশ না রাখলে উভয় পক্ষে পূর্বপদ ও উত্তর পদকে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো অনুপাতটা 1:3। তাহলে অর্ধগোলকের আয়তনের অনুপাত আর চোঙের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। প্রশ্নেও যেহেতু এখানে ফার্স্টে তাদের আয়তনের অনুপাত বলতে অর্ধগোলকটাকে আগে বলেছিল, সেহেতু আমাদের অর্ধগোলকের আয়তনের অনুপাত আর চোঙের আয়তনের অনুপাতই বের করতে হতো, যেটা আমাদের বেরোলো অ্যান্সারে 1:3। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 6 নাম্বার। একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্রকে বৃহত্তর সূচক ড্যাশ বলা হয়। বৃহত্তর সূচক ওজাই বি বলে আমরা জানি। আমরা মধ্যমা নির্ণয়ের সময় যখন বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার গুলোকে লেখচিত্রে বসাই, যে কার্ভ আকার আমরা চিত্রটা পাই সেটাকেই বলা হচ্ছে বৃহত্তর সূচক ওজাই। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা 3-এর ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটা। আসল ও সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ ও বার্ষিক শতকরা সুদের সরল সুদের হার ব্যস্তানুপাতে থাকে। আমরা এটা দেখে নিই। আমরা যেটা সুদের আর সরল সুদের ফর্মুলা জানি সেটা হচ্ছে PR/T/100 ইকুয়ালস টু I। এখানে P হচ্ছে আসল, আর সুদের হার, T হচ্ছে সময়। যদি ওরা ওইখানে কোশ্চেনে বলে দিয়েছে যদি আসল আর সময় হচ্ছে অপরিবর্তিত থাকে, সুতরাং এখানে P আর T হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা জিনিসটাকে যদি এইভাবে সাজিয়ে নিই, দেখো সুদের হার অর্থাৎ R × PT/100, 100ও যেহেতু একটা
শুধুমাত্র সংখ্যা, তাহলে এই গোটা রাশিটাকে যদি আমরা ধ্রুবক মনে করি তাহলে খুব সহজেই আমরা এখানে লিখতে পারি আর ভ্যারাইজেস আই, কারণ এই ধ্রুবক রাশিটার জন্য আর এই ইকুয়ালস টু উঠে এখানে অনুপাত হতেই পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর আর আই পরস্পর সমানুপাতে থাকে, তাহলে প্রশ্নে উল্লেখিত বিবৃতিটা মিথ্যে। এছাড়াও এই প্রশ্নটা তোমরা খুব ইজিলি করতে পারো, যদি কোনো সময় আসল আর সময় স্থির থাকে, সাপোজ 1 বছরের ক্ষেত্রে তুমি 100 টাকায় যত টাকা সুদ পাবে, যদি সুদের পার্সেন্টটা কোনো ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তার চেয়ে বেশি সুদ পাবে। তাহলে সুদের হার বাড়লে সুদটা বাড়ে, কখনোই কমে না। তাহলে দুটোই একইভাবে বৃদ্ধি হলে বৃদ্ধি ঘটে, সেই কারণে এটা সরল সম্পর্ক। একইভাবে যদি কোনো কারণে হ্রাস ঘটে সুদের হারটা, তাহলে তোমার সুদের পরিমাণও হ্রাস ঘটবে। তাহলে ফার্স্ট বিবৃতিটা হচ্ছে মিথ্যে। সঠিক উত্তর হতো সমানুপাতে পরিবর্তিত হয় বা সমানুপাতে থাকে। নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন। দেখা যাক কি বলেছে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে বলেছে 1/2 - √3 ও 2 + √3 দুটি একই করণীয়। আমরা এটা ক্যালকুলেট করেই দেখব 1/2 - √3। এটার যদি আমরা করণীয় নিরসন করি তাহলে এটাকে a - b আকারে ধরলে a + b দিয়ে উপর আর নিচে মাল্টিপ্লাই করলে আমরা যে রাশিটা পাবো সেটা হচ্ছে এই রকম। তাহলে উপরে আমাদের থাকছে 2 + √3 আর নিচে এখানে প্লাস হবে a² - b² এর ফর্মুলা, অর্থাৎ a + b × a - b পড়ার দরুন রাশিটা দাঁড়াচ্ছে a² - b² এরকম। 2 এর স্কোয়ার হয় 4 আর √3² 3, তাহলে 4 - 3 = নিচে 1 না লিখলেও অসুবিধে নেই। তাহলে এই অনুপাতটা দাঁড়াচ্ছে 2 + √3, যেটা এই অনুপাতের সঙ্গে একদম সমান। তাহলে দুটি একই করণী, যেটা বিবৃতিটা বলেছে সেটা একদম সত্য। নেক্সট চলে আসবো আমরা থার্ড নাম্বার কোয়েশ্চেনে। দেখা যাক কি বলেছে। থার্ড নাম্বার কোয়েশ্চেনে বলেছে বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। আমরা জানি বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু থাকলে সেই বিন্দু থেকে স্পর্শক অঙ্কন সম্ভব হয়। বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে কোনোভাবেই স্পর্শক অঙ্কন সম্ভব নয়। তাহলে সেই বিন্দু থেকে স্পর্শকের সংখ্যা হওয়া তো দূরের কথা, স্পর্শক অঙ্কনই সম্ভব নয়। তাহলে এই বিবৃতিটা মিথ্যে। নেক্সট আমরা চলে আসছি 4 নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে? বলেছে cos 36 ডিগ্রি আর sin 54 ডিগ্রি এর সমান। cos 36 ডিগ্রি sin 54 ডিগ্রি সমান। তাহলে আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। cos 36 ডিগ্রি, এখানে যদি আমরা পূরক কোণ ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে cosটাকে সাইনে কনভার্ট করলে এটা হয়ে যাবে 90 - 36, আর এখানে আমরা পেয়ে যাব সাইন মাইনাস করলে 54। তাহলে ওরা যেটা বলেছিল cos 36 আর sin 54 এর মান সমান, তাহলে ওরা ঠিক বলেছিল। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে সত্য। নেক্সট আমরা চলে আসবো 5 নাম্বার। কি বলেছে? কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসের 2 প্রান্ত ও শীর্ষবিন্দু নিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সর্বদা সমবাহু ত্রিভুজ হয়। দেখা যাক ওরা যা বলেছে। কোনো লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে আমরা যদি এটাকে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু ইমাজিন করি তাহলে ওরা যে ত্রিভুজটার কথা বলেছে ওটা হচ্ছে এই ত্রিভুজটা। আমি যার উপর হাত ঘোরাচ্ছি এটা ওর ভূমি, সেই ধরুন। আর এই ত্রিভুজটার কথা ওরা বলেছে। এই ত্রিভুজটার এই দুটো বাহু তো সবসময় সমান হবেই, কারণ এরা হচ্ছে তির্যক উচ্চতা। কিন্তু এই নিচের বাহুটা অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসটা কি সবসময় তির্যক উচ্চতা সমান হবে? হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এখানে যেহেতু সর্বদা বলেছে সুতরাং বিবৃতিটা মিথ্যা।